বাবা, তুমি যে আসবে তে তো বললো না। এখানে আসার আনন্দে ভুলে গেছে বলতে। তে, তুমি ওনাদের নিশ্চয়ই এটাও বলনি আমি তোমাকে নিয়ে যাব। তোমরা আজকেই ফিরে যাবে বাবা? হ্যাঁ মা, আসলে কালকে তের ইউনিভার্সিটিতে ভর্তির ফর্ম ফিল আপ আছে, তাই থাকলে হবে না। তে হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। ওর ফর্ম ফিল আপ আগেই হয়ে গেছে, তাও জাঙ্কুক বেমালুম মিথ্যা কথা বলে দিল। তাহলে তো তোমাদের জোর করতেও পারবো না, তবে ডিনার না করে কিন্তু ছাড়বো না তোমাদের। জাঙ্কুক বাধা দিলেও উনারা শুনলেন না। ইয়ঞ্জন রান্নাঘরে চলে গেলেন জামাইয়ের জন্য রান্না করতে। তেও মায়ের সাথেই চলে গেল, মানে পালিয়ে গেল। আর জাংকুক আর সোবিন গল্প করতে শুরু করলো। ডিনার টেবিলে লিসার সাথে দেখা হলো জাংকুকের। খাওয়া দাওয়া সেরে শালিকে এক্সামের জন্য শুভকামনা জানিয়ে বড়দের থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে গেল। সারাটা রাস্তা জাংকুক তের সাথে কোনো কথা বলেনি। তেও জেসে বাস নিতে চায় না, তাই চুপই ছিল। জাংকুক আর তেকে একসঙ্গে বাড়ি ফিরতে দেখে জিন অবাক হয়ে গেছে। তে, তুই জাংকুকের সাথে? না মানে, তুই তো বলে গেলি আজকে ফিরবি না, কয়দিন বাপের বাড়িতে থাকবি তাহলে? তে কিছু বলার আগেই জাংকুক মায়ের প্রশ্নের উত্তর দিয়ে দিল। তের কোনো কাণ্ড জ্ঞান নেই, তুমি তো জানোই মা, কয়দিন পরেই লিসার এক্সাম। আর ও যদি ওই বাড়িতে গিয়ে থাকে, লিসা পড়াশোনা ছেড়ে ওর সাথেই আড্ডা দেবে। তাই ভাবলাম গিয়ে নিয়ে আসি। লিসার এক্সাম শেষ হয়ে যাক, তারপর না হয় ওই বাড়িতে গিয়ে রেখে আসবো। জাংকুকের যে মিথ্যা কথার ওপর পিএইচডি করা আছে, তে আজকে জানতে পারলো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করেছিস। তে, মন খারাপ করিস না মা, বোনের পরীক্ষার পরে যতদিন ইচ্ছে হবে গিয়ে থাকবি। অনেক রাত হলো, যাও গিয়ে শুয়ে পড়ো, আমরা খেয়ে এসেছি মা। মা, আজকে আমি তোমার কাছে ঘুমাবো। কেন রে, তোর আবার কি হলো? ওকে নিয়ে চলে এসেছি বলে আমার উপর রাগ করেছে। তুমি যাও, আমি দেখছি। জিন মাথা নাড়িয়ে হেসে নিজেদের ঘরে চলে যেতেই জাংকুক তেকে কোলে তুলে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরে আরে, কি করছো? নামাও আমাকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। করতেই পারো, তাতে লাভ হবে না। মা ভাববে বৌমার রাগ ভাঙাচ্ছে ছেলে। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। কালকে থেকে তুমি যেগুলো করেছো সেগুলো তো ভালোর মধ্যে পড়ে না। আমি কিছুই করিনি। কি করেছো একটু পরেই জানতে পারবে। জাঙ্কুক ঘরে এসে তেকে বিছানায় বসিয়ে দরজা লক করে চাবিটা সঙ্গে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তে পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ, তাই বেচারি কাচুমাচু মুখ করে বসে জাঙ্কুকের মুন্ডুপাত করতে শুরু করলো। কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজ পেতেই তে তাড়াতাড়ি শুয়ে চোখ বন্ধ করে নিল, যাতে জাঙ্কুক দেখলে ভাবে সে ঘুমিয়ে পড়েছে। বেচারি ভুলে গিয়েছিল সে পুলিশের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে জাংকুকের মতো পুলিশের চোখে তো একেবারেই নয়। জাংকুক মুস্কি হেসে তের পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ ধরে জাংকুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। মনে মনে নিজেকে শাবাশিও দিয়ে ফেললো এত সুন্দর বুদ্ধি বের করার জন্য। তের সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে নিজের পিঠের ওপর জাংকুকের ঠোঁটের পরশ পেয়ে কেঁপে উঠল সে। জাংকুকের হাত ধীরে ধীরে তের উন্মুক্ত পেটে পৌঁছাতে তে বিছানার চাদরটা খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে এসে মৃদু স্বরে বলল, প্রথমে বাপের বাড়ি চলে গিয়ে তারপর ঘুমের ভান করে আমার থেকে নিস্তার পাবে ভেবেছিলে মিসেস তেজিয়ন। চেষ্টাগুলো ভালো ছিল, তবে আমার কাছে এসব করে লাভ হলো না। জাংকুক কথাগুলো বলে তের কানের পাশে গভীর চুম্বন এঁকে দিতেই তে হাঁপাতে লাগলো। জাংকুক ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তে এখনো চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এখনো চোখ বন্ধ করে রাখলে তোমার জন্য ব্যাপারটা খারাপ হবে তে। তে সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো। জাংকুক মুচকি হেসে তের মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সযত্নে কানের পাশে গুজে দিল। তে শুকনো ঢোক গিলে কোনো রকমে বলল, কালকের জন্য সরি, আর এমন করব না, প্লিজ ছেড়ে দাও না। তুমি তো ভালো করেই জানো এত ইজিলি আমি সরি অ্যাকসেপ্ট করি না। আমার থেকে পালিয়ে যেতে চেয়েছিলে না, এখন তো আরোই অ্যাকসেপ্ট করব না। আমার চলে যাওয়ার কথা কে বললো তোমাকে? সেটা জেনে তুমি কি করবে? বিনা আগুনে তার বারবিকিউ বানাবো আমি। আগে নিজের কথাটা ভাবুন, তারপরে ওর কথা ভাববেন।
দূর বাবা, বলছি তো আর কিছু করব না, ছাড়ো না। এত সহজে না। জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে ওর দুই গালে কিস করলো। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের টি শার্ট চেপে ধরেছে। তে নিজের সারা মুখে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ অনুভব করে। ঠোঁটের ওপর জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতেই চোখ খুলে তাকাতেই জাঙ্কুকের গভীর দুটো চোখের দৃষ্টি আটকে গেল। জাঙ্কুকের চোখে এমন কিছু ছিল যেটা বুঝতেই তের সারা শরীর অজানা অনুভূতিতে কেঁপে উঠেছে। তে, মেয়াই। জাঙ্কুক কি জন্য অনুমতি চাইছে বুঝতে অসুবিধা হলো না তের। তের মুখে কিছু বলতে পারলো না। ওর সব কথা গলার কাছে এসে আটকে গেছে। নিজের লজ্জারাঙা মুখটা জাঙ্কুকের বুকে গুজে লুকিয়ে ফেলতে লাগলো। জাঙ্কুক তের সেই ইচ্ছে পূরণ করতে দিল না। তের মুখটা ধীরে ধীরে তুলতেই তের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা ওর প্রশ্নের জবাব দিয়ে দিল। জাঙ্কুক মুচকি হেসে ধীরে ধীরে নিজের ঠোঁটটা তের কম্পিত ঠোঁটে স্পর্শ করাতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। দুজনের ঠোঁটের স্পর্শ সময়ের সাথে গাঢ় হতে লাগলো, সিক্ত হতে লাগলো ভালোবাসার উষ্ণ পরশে। নামজুন আর জাঙ্কুক কাজে বেরিয়ে যাওয়ার পর তে শাশুড়িকে রান্নাঘরে হেল্প করছে বললে ভুল হবে, শুধু সবজিগুলো নাড়াচাড়া করছে। জিন তেকে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। মেয়েটা নিজের খেয়ালে কোথায় যেন হারিয়ে গেছে। ঠোঁটে লেগে আছে লাজুক একটা হাসির আভা। তে কাল রাতে জাঙ্কুকের করা মিষ্টি অত্যাচারের কথাই ভাবছে। এসব ভাবতে গিয়ে কখন ওর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে বুঝতে পারেনি সে। জিন তের কাঁধে হাত রাখতেই তে চমকে উঠল। কি রে, কোথায় হারিয়ে গিয়েছিলি? হ্যাঁ, কেন, কিছু বলছিলে তুমি? আমি কিছু বললেও তুই যে শুনতে পাবি না সেটা দেখেই তো চুপ করে গেলাম। বলো না মা, কি বলবে? তার আগে বল, এত অন্যমনস্ক কেন তুই? কিছু হয়েছে? কিছুই হয়নি মা, তুমি শুধু শুধু ভাবছো। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, আমার আবার কি হবে? না, ভাবলাম জাঙ্কুকের সাথে হয়তো ঝগড়া করেছিস। কি বলতে চাইছো মা? আমি তোমার ছেলের সাথে ঝগড়া করি আর উনি মুখে কুলুপ এঁটে চাবিটা পদ্মায় ভাসিয়ে এসেছে? আরে, আমি সেটা বলিনি, তুই ভুল বুঝছিস। আচ্ছা, ওসব বাদ দাও। আমি যে কালকে ওই বাড়ি গিয়েছিলাম, ওকে কে বলেছে গো? আমি তো কিছুই বলিনি। কি জানি কিভাবে জানতে পারলো? কেন, কি হয়েছে? না, এমনিই জিজ্ঞেস করলাম। তুই কি ওকে জানাসনি যে তুই ওই বাড়ি যাচ্ছিস? তে এবার অস্বস্তিতে পড়ে গেল। শাশুড়িকে কিভাবে বলবে ওনার ছেলের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাই কোনো রকমে বানিয়ে বলল। আসলে ওনাকে জানাবো বলে ফোন করেছিলাম, কিন্তু ফোনে পাইনি বলে আর জানানো হয়নি। ও। জিন আর কথা বাড়ালো না, নিজের কাজে মন দিল। তেও হাঁপ ছেড়ে বাঁচলো। তবে একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, জাঙ্কুককে ওর বাপের বাড়িতে যাওয়ার খবরটা কে দিল? জাঙ্কুকের থেকে জানতে চাইলে সে যে মুখের উপরেই বলবো না এই জবাবটাই ছুড়ে মারবে সেটা তে খুব ভালো করে জানে। তাই আরো বিরক্ত হচ্ছে প্রশ্নটা নিয়ে। জিমিন প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাজারে এসেছিল। ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বেচারি বাস স্টপের ছাউনির নিচে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে বৃষ্টির পানির হাত থেকে আপ্রাণ চেষ্টা করছে বাঁচানোর। বারবার রাস্তার দিকে তাকাচ্ছে বাস আসার জন্য। হঠাৎ করে একটা গাড়ি ওর সামনে এসে দাঁড়াতেই জিমিন একটু পিছিয়ে এলো। গাড়ির কাছ নামিয়ে সুগা মুখ বাড়িয়ে ডাকলো জিমিনকে। এই যে ম্যাডাম, এখানে কি করছেন আপনি? বৃষ্টির পানি মাপতে বেরিয়েছি। মাপা হয়ে গেলে উঠে আসুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি। দরকার নেই, আমি বাসে চলে যাব। বাসের ভাড়াটা না হয় আমাকেই দিয়ে দেবেন। আসুন, এই বৃষ্টির মধ্যে একা একা আর পানি মাপতে হবে না। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে, এদিকে বাসেরও দেখা নেই, তাই কিছুটা নিমরাজি হয়েই জিমিন সুগার গাড়িতে গিয়ে বসলো। তা ম্যাডাম, এই বৃষ্টির জল মাপার কাজটা কবে থেকে শুরু করলেন? আপনি যবে থেকে ক্যাব ড্রাইভার হয়েছেন তবে থেকে। ক্যাব ড্রাইভার? কে, আমি? হ্যাঁ, আপনাকে তো কোনোদিন কাজ করতে দেখিনি, সবসময় গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, তাই ভাবলাম এটাই হয়তো আপনার পেশা। সুগা এবার নিজের প্রাণ খোলা হাসিতে মেতে উঠল। আপনার ধারণা একটু ভুল আছে ম্যাডাম, আমি ক্যাব ড্রাইভার না, আমি তো সাপোসও একটা কর্পোরেট সেক্রেটারির কর্মচারী। তাহলে এই অফিস টাইমে এখানে কি করছেন?
মায়ের শরীরটা ভালো নেই, তাই আজকে ছুটি নিয়েছিলাম। মাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ড্রপ করে উনার রিপোর্টগুলো আনতে যাচ্ছি, তখনই আপনার দর্শন পেলাম। ও, দেখে যতটা অকর্মার ঢেকি মনে হয়, আপনি ততটাও না দেখছি। আরে আরে, কি সৌভাগ্য আমার, আপনার ওই মূল্যবান নজর আমার উপর পড়েছে। ধুর, থামুন তো, সবসময় বাজে বকেন আপনি। আচ্ছা, ভালো বকা কেমনে হয় শিখিয়ে দিন, আমিও না হয় সেভাবেই কথা বলবো। ছাত্র পছন্দ না হলে আমি তাকে শিক্ষা দেই না। কোনোদিন তো ভালো করে আমার দিকে তাকালেনও না, তাহলে পছন্দ হবে কিভাবে? কি বলতে চাইছেন আপনি? এত বড় মাথাটা আল্লাহ যখন গিফট করেছে, একটু কাজে লাগান। শুধু শুধু আর কতদিন বয়ে বেড়াবেন বলুন তো? গাড়িতে তুলে আপনি আমাকে অপমান করছেন। এমা, ছি ছি, আমার একটা মাত্র জীব, আপনাকে অপমান করে সেটা হারাতে চাই না আমি। তাহলে মুখটা বন্ধ রেখে গাড়ি চালানোতে মন দিন। ধ্যান আমার গাড়ি চালানোতেই আছে, তবে মনটা খুব উড়ছে আজকাল। আচ্ছা, আপনার কাছে একটু রেখে দেবেন আমার মনটা? মানে? ওই যে বললাম না, মনটা খুব উড়ছে, তাই ভয়ে আছি যদি হারিয়ে ফেলি। সেজন্যই তো আপনার মতো দায়িত্বশীল মানুষের হাতে মনটা তুলে দিতে চাইছি। জিমিন নিজের হাসি লুকোতে বাইরের দিকে তাকালো। ছেলেটা এইভাবে ওর সাথে ফ্লার্ট করবে জিমিন ভাবতেও পারেনি। এদিকে সুগার মুখেও হাসি লেগে আছে জিমিনকে বাইরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে দেখে। সুগা জিমিনের বাড়ির সামনে গাড়ি থামাতেই জিমিন গাড়ি থেকে নামতে যেতে সুগা ওকে ডাকলো। সত্যি সত্যি ভাড়া লাগবে নাকি? ভাড়া না, অন্য কিছু লাগবে। কি? আপনার নাম্বারটা পাওয়া যাবে? আমার তো কোনো নাম্বার নেই। থুরি, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? ফোন নাম্বার নিয়ে কি করবেন আপনি? ঠিকঠাক ভাবে নিজের ঘর পর্যন্ত পৌঁছালেন কিনা খোঁজ নিতাম আর কি। অত চিন্তা না করলেও হবে, এখন বাড়ি যান। যা, দেবেন না তাহলে? আজ্ঞে না। জিমিন হেসে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সুগা নিজ মনেই বিড়বিড়ালো, সুগা বাবু, তোমার জীবন শুনশান হয়ে যাবে এই মেয়ের জন্য। না, ভাবিকে পটিয়ে নাম্বার জোগাড় করতে হবে। ভাবিদের লাভ ডোজের পর্ব কেমন চলছে সেটাও তো জানতে হবে। বাহ, ভালো সুযোগ পেয়ে গেলাম এই ম্যাডামের জন্য। সুগা হাসতে হাসতে বাড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সুগার গাড়ি বেরিয়ে যেতেই জিমিন দরজার আড়াল থেকে বেরিয়ে রাস্তার দিকে উকি মেরে মুচকি হেসে ভিতরে চলে গেল। জাংকুক রাতে বাড়ি ফিরে রুমে যাওয়ার জন্য সিঁড়িতে পা রাখতেই জিন ওকে ডাকলো। শোন না জাংকুক, তোকে একটা কথা বলার আছে। আমি ফ্রেশ হয়ে এসে শুনলে হবে না? আসলে খুব টায়ার্ড লাগছে মা, তুমি তেকে বলো কফি বানাতে, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এসে তোমার কথা শুনছি। তে কফি বানাতে পারবে না। আসলে ওকে নিয়ে একটা কথা বলার ছিল তোকে। ওকে নিয়ে? হ্যাঁ, আসলে মেয়েটার শরীরটা ভালো নেই। কি হয়েছে ওর? সকালে তো ভালো ছিল, এখন কোথায় ও? জাংকুককে উদ্বিগ্ন দেখে জিন খুশি হলেন। ওকে দেখে বুঝতে পারলেন ছেলে বৌমার সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। চিন্তা করিস না, আসলে ওর একটু জ্বর এসেছে বিকেল থেকে। হঠাৎ জ্বর এলো কিভাবে? দেখ, তুই কিন্তু মেয়েটার উপর রাগ করবি না। একেই অসুস্থ, তার উপর রাগ দেখানো একদম উচিত নয়। ওর জ্বর এলো কিভাবে মা, সেটা আগে বলো। জাংকুকের কড়া গলায় কথা শুনে জিন কিন্তু কিন্তু করলেন। আসলে মেয়েটা আজকে বৃষ্টিতে ভিজেছে, তাই একটু জ্বর এসে গেছে। হোয়াট? ও ভিজতে চাইলো আর তুমি ওকে ভিজতে দিলে? আরে আমি জানতাম না, সে তো ছাদে গিয়ে মহা আনন্দে ভিজছে। দুপুরে খাবার সময় নাক টানছিল বলে যখন কি হয়েছে জিজ্ঞেস করলাম তখন বলল। আমি ওকে বকেছি, তুই আর বকিস না প্লিজ। জাংকুক কোনো উত্তর না দিয়ে গটগট করে ঘরে চলে এলো। ঘরে ঢুকে রেগে তেকে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। তেকে একটা কম্বল চাপা দিয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে জাংকুক ওর কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো তের ফর্সা মুখটা হালকা লাল হয়ে আছে। ওর কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা দেখতে গিয়ে বুঝতে পারলো মেয়েটা ভালোই জ্বর বাঁধিয়ে ফেলেছে। জাংকুকের রাগ হলেও সেটা প্রকাশ করতে পারলো না মেয়েটার ক্লান্ত মুখটা দেখে। মাথায় ঠান্ডা স্পর্শ পেয়ে তে ধীরে ধীরে চোখ খুলে জাংকুককে দেখে উঠে বসতে যেতেই জাংকুক ওকে বাধা দিয়ে আবারও শুইয়ে দিল। ওঠার দরকার নেই, শুয়ে থাকো। শুয়ে থাকার জন্য যখন এত কাণ্ড করেছো তখন উঠছো কেন?
আমি আসলে মা আমাকে সব বলেছে, তোমাকে আর কিছু বলতে হবে না। জাংকুক কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। তে মুখ ভার করে শুয়ে রইল। জাংকুক ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই তে কোনো রকমে উঠে বসলো। ওর শরীর খারাপ জানা সত্ত্বেও এইভাবে ওকে উপেক্ষা করে চলে যাওয়ায় মনে একরাশ অভিমান এসে ভিড় করতে শুরু করেছে। তে ভেবেছিল জাংকুক হয়তো ওর উপর রাগ করে কথা শোনাবে, সেইভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। কিন্তু এমন কিছু না হওয়ায় তে অবাক হলো। কিছুক্ষণ পর জাংকুককে খাবারের প্লেট হাতে ঘরে ঢুকতে দেখে তে রাগ করে মুখ ঘুরিয়ে বসে রইল। জাংকুক ওর সামনে এসে বসলো। এই শরীর নিয়ে আর নিচে যেতে হবে না, এখানেই খেয়ে নাও, তারপর ওষুধ দেব। ওষুধ না খেলে জ্বর কমবে না। আমার কিচ্ছু দরকার নেই, তুমি খাবারটা নিয়ে যাও। তে, তোমার কাজে আমি এমনিই রেগে আছি, আর রাগিও না প্লিজ, চুপচাপ খেয়ে নাও। তুমি তো আমার উপর শুধু রাগ করতেই পারো। রাগ করার মতো কাজগুলো না করলেই তো পারো তুমি। জাংকুক জোর করে খাবার ওর মুখে পুরে কথাটা বলল। তে ওর দিকে কটমট করে তাকিয়ে খাবার চিবাতে লাগলো। 2-3 বার খাবার মুখে নিয়ে তে আর খেতে চাইলো না। জাংকুকও আর জোর করলো না, ওকে ওষুধ খাইয়ে দিয়ে নিজে খেতে চলে গেল। জাংকুক ঘরে এসে তের কপালে হাত রেখে দেখলো জ্বরটা কমতে শুরু করেছে। তের গায়ের চাদরটা ভালো করে টেনে দিয়ে ওর পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর তে ওর বুকে মাথা রাখতে জাংকুক অবাক হয়ে গেল। ঘুমাওনি এখনো? তুমি কি এখনো রেগে আছো আমার উপর? সেটাই স্বাভাবিক নয় কি? তুমি যখন জানো বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়, তখন কেন ভিজতে গেলে? বৃষ্টি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো। বৃষ্টির ফোঁটাগুলো আমাকে ডাকছিল জানো। কি ভাষায় ডাকছিল শুনি? না মানে, আমরা তো কোনোদিনও সে ডাক শুনতে পাইনি, তুমি সেই সুযোগ পেয়েছো। তুমি কিন্তু আমাকে টিজ করছো। এরপর থেকে যদি কোনোদিনও বৃষ্টিতে ভিজতে দেখি, আমার থেকে খারাপ কেউ হবে না, জেনে রেখো। তোমার মতো এই এক পিসই আছে পৃথিবীতে। কি বললে তুমি? অসুস্থ স্ত্রীর উপর রাগ করতে নেই, জানো না? চুপ করে থাকো আর আমাকে ঘুমাতে দাও। তে জাংকুককে ভালো করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে তের ঠোঁটে হাসি ফুটে উঠলো। জাংকুক ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। এভাবে ভালোবাসার ছোঁয়া পেলে দু চোখে শান্তির ঘুম নামতে বেশি সময় লাগে না। তের ক্ষেত্রেও সেরকমই হলো। সকালে মিষ্টি রোদের ছোঁয়া মুখে লাগতেই তের চোখ মেলে তাকালো। রাতে ভালো ঘুম হওয়াতে শরীরটা বেশ ফ্রেশ লাগছে তের। রাতের কথা মনে পড়তেই তে পাশে তাকাতেই জায়গাটা ফাঁকা দেখে হতাশ হয়ে উঠে বসলো। তারপর পাশের টেবিলের দিকে চোখ গেল। সেখানে একটা বাটিতে পানি আর কাপড়ের টুকরো দেখে অবাক হলো। রাতে ঘুমানোর আগে তো এসব ছিল না, তাহলে কে এনে রাখলো? যাক, ভালোই হয়েছে উঠে গেছো। শরীরটা এখন কেমন আছে? জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে কথাগুলো বলতে বলতে তের কপালে হাত দিয়ে দেখে নিল জ্বর আছে কিনা। এখন ভালো লাগছে। হুম, জ্বর আর নেই। যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। যাচ্ছি। এগুলো এখানে কে রাখলো? টেবিলের উপর জলপট্টির বাটিটা দেখিয়ে জিজ্ঞেস করলো তে। আমিই রেখেছি। ঘুমানোর পর তোমার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, তাই আমিই জলপট্টি দিয়েছিলাম। আচ্ছা, ওসব কথা পরে হবে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো। রাতে জাংকুক ওর সেবা করেছে ভেবেই তের মনে খুশির স্রোত বয়ে গেল। মুখে মিষ্টি হাসি নিয়ে তে ফ্রেশ হতে চলে গেল। দুজনে ব্রেকফাস্ট করতে বসলে আরএম আর জিন তের শরীরের খোঁজ নিল। তে, এরপর থেকে আর বৃষ্টিতে ভিজবে না মা। কালকে রাতে তোমার যা অবস্থা হয়েছিল, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। নিজের সাথে বাকিদেরও কষ্ট দিতে ও ভালোবাসে। জাংকুকের কথা শুনে তে মুখ গোমরা করে বসে রইল। বৌমার মুখ ভার দেখে জিন নিজের হাতে ওকে খাইয়ে দিলেন। বেশি আদর দিও না, একেই বাদর আছে, এরপর গাছে গাছে চড়ে নেচে বেড়াবে। হিংসা থেকে মানুষ অনেক কিছুই বলে। মা, তুমি ওর কথায় পাত্তা দিও না তো। জাংকুক আর কথা বাড়ালো না, খেয়ে নিজের ঘরে চলে গেল। কালকে রাতে আমার জ্বর এসেছিল, বাবা কিভাবে জানলো মা? তোর কাঁপুনি আর জ্বর দেখে জাংকুক রাতে আমাদের ডাকতে এসেছিল। পাশে একটা ডাক্তারের দোকান আছে, জাংকুক ওনাকে ফোন করে ডেকেও এনেছিল। উনি এসে একটা ইনজেকশন দিতে তোর কাঁপুনি বন্ধ হয়। তুই এসবের কিছুই জানিস না মনে হয়। না, আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, জ্বরের ঘরে পড়েছিলি।
জানিস তে, কালকে জাঙ্কুক সারা রাত জেগে তোর সেবা করেছে। আমি থাকতে চেয়েছিলাম তোর কাছে, কিন্তু ও কিছুতেই রাগ জাগতে দিল না আমাকে। নিজেই একা হাতে তোকে সামলেছে। জিন খাবারের শেষটুকু তের মুখে তুলে দিয়ে রান্নাঘরে চলে গেল। তে বসে বসে ভাবতে লাগলো জিনের বলা কথাগুলো। পুলিশ বাবু আমার এত সেবা করছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয় জানার পরেও তোর এই কাজটা করা একদম ঠিক হয়নি তে। তোর জন্য বেচারাটার কত কষ্ট হলো রাতে। আচ্ছা, আমার কি একটা ধন্যবাদ জানানো উচিত? হুম, বউয়ের সেবা করেছে, এতে ধন্যবাদ জানানোর কি আছে? না না, হয়তো বা জানানো উচিত। তে নিজের মনে বিড়বিড় করতে করতে ঘরে ঢুকে দেখলো জাঙ্কুক ফোনে কারোর সাথে কথা বলছে। তে দরজার কাছে দাঁড়িয়ে জাঙ্কুকের ফোন রাখার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর জাঙ্কুক ফোন রাখতে তে ওর কাছে এগিয়ে এলো। এখনো রেডি হওনি কেন? থানায় যাবে না? দুপুরে যাব। জাঙ্কুক পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় তে ওর টি শার্টটা টেনে ধরলো। শোনো না, তুমি কি এখনো রেগে আছো আমার উপর? যা হওয়ার হয়ে গেছে, তাহলে এখন কেন রাগ করব? আমার জন্য কালকে তোমার খুব কষ্ট করতে হয়েছে, তাই না? তে কাচুমাচু মুখ করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হেসে তের গালে হাত রাখলো। কালকে যা করেছি সেগুলো আমার কর্তব্য। তোমার বাবা মাকে কথা দিয়েছিলাম তাদের মেয়ের খেয়াল রাখবো, সেই কথা না রাখতে পারলে ওনাদের কি জবাব দেব বলো? ও, তার মানে ওনাদের কথা দিয়েছো বলেই আমার কেয়ার করেছো? তের হঠাৎ কি হলো সে নিজেও জানে না। জাঙ্কুকের কথাগুলো শুনে রেগে গেছে। হুম, তাছাড়া আবার কি? আদর্শ জামাইয়ের পুরস্কারটা সময় করে ওই বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো, ভুলে যেও না যেন। তে রেগে ঘর থেকে বেরিয়ে চলে যেতে গেলে জাঙ্কুক ওর হাত ধরে আটকে তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এটাও কি বাবা মাকে কথা দিয়েছিলে? হুম, ইচ্ছে হলো বউকে জড়িয়ে ধরতে। শরত, ঢং করো না। ঢঙের পুরো ডিলারশিপ তো তুমিই নিয়ে রেখেছো, আমি আবার কিভাবে ঢং করব? খারাপ হয়ে যাচ্ছে কিন্তু জাঙ্কুক। আচ্ছা, তাহলে একটু ভালো করি, এসো। জাঙ্কুক তেকে টেনে নিয়ে গিয়ে নিজের সোফায় বসে ওকে নিজের কোলের ওপর বসিয়ে তের গালে কিস করতেই তে চোখ বন্ধ করে নিল। কি হলো, কার্টুনের মতো মুখ বানাচ্ছ কেন? তো তুমি দিন দিন খুব... কি হলো, চুপ করে গেলে কেন বলো? দিন দিন কি হচ্ছে আমি? তে লজ্জায় লাল হওয়া মুখটা দেখে জাঙ্কুক মিটে মিটে হাসছে। তে কোল থেকে নেমে যেতে গেলে জাঙ্কুক ভালো করে ওর কোমরটা জড়িয়ে ধরলো যাতে উঠে যেতে না পারে। আমি না চাইলে আপনি উঠে যেতে পারবেন না মিসেস তেজিয়ন। মা ডাকছে আমাকে, ছাড়ো। টিপিক্যাল বউদের মতো বাহানা দিও না। মা তোমাকে এখন ডাকবে না, আমি জানি। ডাকবে না কেন? কারণ তুমি আমার সাথে আছো। জাঙ্কুক তের গালের নাক দিয়ে স্লাইড করতে করতে বলল কথাটা। জাঙ্কুকের স্পর্শে তে চুপ করে নিজের বেড়ে যাওয়া হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। জাঙ্কুকও বউয়ের ওপর লাফডোজটা বাড়াতে লাগলো। তের গালে গলায় ঘাড়ে জাঙ্কুকের ঠোঁট খেলে বেড়াতে শুরু করেছে। জাঙ্কুককে বাধা দিতে গিয়েও তে পারল না। কোমরে জড়িয়ে থাকা জাঙ্কুকের হাতটা খামচে ধরলো তে। তে ঘাড় থেকে মুখ তুলে জাঙ্কুক ওর ঠোঁটের দিকে এগিয়ে এলো। তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করার আগেই সশব্দে জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। এতে দুজনেই চমকে গেছে। তে তাড়াতাড়ি উঠে যেতে গেলে জাঙ্কুক ওর কোমরটা শক্ত করে ধরে কোলের ওপরে বসিয়ে ফোনটা রিসিভ করলো। এই ফোন কলটার জন্য তোকে পস্তাতে হবে সুগা। জাঙ্কুকের কথা শুনে সুগা থতমত খেয়ে গেছে। আমি আবার কি করলাম? তুই কি ব্যস্ত ছিলি? খুব ব্যস্ত ছিলাম, আর তুই রং টাইমে ফোন করেছিস। সুগা ভাবলো জাঙ্কুক হয়তো নিজের কাজে আছে, তাই কথাগুলো বলছে। জাঙ্কুকের কথা শুনে তে ওর দিকে কটমট করে তাকালো। সরি, আমি বুঝতে পারিনি। আসলে ভাবিকে ফোনে পাচ্ছি না বলে তোকে ফোন করলাম। মা বলছিল কালকে নাকি ভাবির জ্বর এসেছিল। হ্যাঁ, রাজকাজ করেছিল তো, তার পুরস্কার স্বরূপ জ্বর এসেছিল। এখন ঠিক আছে। উফ, আর কত বকবে তুমি আমাকে? তে জাঙ্কুককে তুমি করে বলছে শুনে সুগা অবাক হয়ে গেল। ভাবি আছে তোর কাছে? হুম, আমি গলা শুনলাম তো, তোর পাশেই আছে মনে হচ্ছে। পাশে নেই, কোলে বসে আছে। সুগা কানে ফোন দিয়ে দাঁড়িয়ে একটা ফাইল খুঁজছিল। জাঙ্কুকের কথা শুনে ধপ করে বসে পড়ল। কি বললি?
আর একবার বল। ভাবি তোর কোলে বসে আছে? হুম, বাচ্চা মেয়ে বায়না করছিল কোলে ওঠার, তাই বায়না মেটাচ্ছি। এই, একদম মিথ্যা বলবে না। তুমি তো জোর করে কোলে বসালে, এখন তো উঠতেও দিচ্ছ না। সত্যি, এবার মনে হচ্ছে আমি রং টাইমেই ফোন করে ফেলেছি। যাক, বোধক জ্ঞান হয়েছে দেখছি তোর। মনে হচ্ছে ভালোই চলছে সব। চলতে দিলি কোথায়? ট্রাফিক পুলিশের মতো তো রাস্তা আটকে দিলি। এই দাও তো ফোনটা, তখন থেকে উল্টাপাল্টা বকে যাচ্ছ। তে জোর করে ফোনটা কেড়ে নিল। ভাবি, কেমন আছো? থুরি, জাঙ্কুক কেমন রেখেছে তোমাকে? বাদ দাও না ওর কথা। কেন বাদ দেবে? বলো, কেন বাদ দেবে? চুপ! তে চোখ রাঙিয়ে বলতে জাঙ্কুক চুপ করে তের কাঁধে মাথা রাখলো। আচ্ছা ভাবি, তুমি কি ওর অত্যাচার সহ্য করছো নাকি ফিরিয়েও দিচ্ছ? জাঙ্কুক ফোনের কাছে থাকাই সুগার কথা শুনতে পেল। না রে, শুধু নিয়েই যাচ্ছে, বিনিময়ে দিচ্ছে না কিছুই, আমাকে জোর করে নিতে হচ্ছে। উফ, কি অসভ্য ছেলে গো তুমি। ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে লজ্জা করছে না তোমার? ও আমার ভাই পড়ে, বন্ধু আগে। আর নির্লজ্জ মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না? এই বেটাকে আমি পরে দেখে নেব। তোমাকে একটা কথা বলার আছে ভাবি। হ্যাঁ, বলো। এখন কিছু বলতে হবে না, যা বলার সন্ধ্যায় বাড়ি ফিরে বলবি। তোর ভাবি এখন রেস্ট নেবে, ফোন রাখ। সুগাকে কিছু বলতে না দিয়েই জাঙ্কুক ফোনটা কেটে দিল। তুমি এবার খুব বাড়াবাড়ি করছো কিন্তু, আমি মাকে বলে দেব। বলবে যখন ভালো করেই বলো। হ্যাঁ, ভালো করেই তো বলবো। ঠিক আছে, ভালো করে বলার সুযোগ করে দিচ্ছি। মা! উম 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 জাঙ্কুক তের কথা শেষ করতে দিল না, তার আগেই ওর মুখ বন্ধ করে দিল নিজের ঠোঁটের দ্বারা। এদিকে ফোন রেখে সুগা হাসতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর পুরোহিতের যেমন খোঁজ থাকে না, তেমনি প্রেম শুরুর পর এবার আমাকে ভুলে গেল। যার জন্য এইসব মাখো মাখো ব্যাপার হচ্ছে, তাকেই খেদিয়ে দিল। একটা জিনিস ভালোই হলো, ওদের মধ্যে ভালোই চলছে সব। সুগারে, খুব তাড়াতাড়ি তুই কাকু হতে চলেছিস মনে হচ্ছে। এই, এক মিনিট, আমি কাকু হব নাকি খালু হব? দুটোকে মিক্স করলে তো কি হয়? না না, ওইসব হব না। যেটা আগে বলতে শিখবে সেটা বলেই ডাকবে। এদিকে দুজনে ভালোবাসার কথা একে অপরকে বলতেই পারলো না, আর সুগা ওদের বাচ্চা কি বলে ডাকবে সেই সব ভাবতে ব্যস্ত হয়ে গেছে। হাই গোপাল!